সবাইকে আসসালামু আলাইকুম। আজকে পোস্টকলোনিয়াল আলাপের ৫ নম্বর কিস্তি। আমাদের আজকের বিষয় বি উপনিবেশায়ন বা ডিকলোনাইজেশন। ডিকলোনাইজেশনকে আমি বাংলায় বলি বি উপনিবেশায়ন। আগে ৪ কিস্তিতে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি উত্তর উপনিবেশবাদ, উত্তর উপনিবেশী তত্ত্বচিন্তা, এর উদ্ভব এবং বিকাশের ইতিহাস নিয়ে কথা বলেছি। এই সমস্ত কিছুরই উদ্দেশ্য হচ্ছে আপনার বি উপনিবেশায়ন, ডিকলোনাইজেশন যেটাকে বলি। বি উপনিবেশন কি এটা যদি আমরা সংক্ষেপে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে ডিকলোনাইজেশন হলো আগেকার উপনিবেশগুলায় উপনিবেশী শাসক গোষ্ঠী যেসব রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, দার্শনিক, সামাজিক শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো প্রতিষ্ঠিত করে গিয়েছিল সেগুলো এখনো বহাল আছে, সেগুলোকে ভেঙে ফেলা এবং অতীত প্রাক ঔপনিবেশিক মানে উপনিবেশের আগের অভিজ্ঞতা, ঐতিহ্য, প্রথা সেগুলোর আলোকে, সেগুলোর মধ্যে ইতিবাদী বিষয়গুলোর আলোকে জন আকাঙ্ক্ষার উপযোগী একটা ব্যবস্থা সাজিয়ে নেয়া স্বাধীনভাবে। বি উপনিবেশন মূলত শিল্প সাহিত্যে বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে বেশি সক্রিয় ভূমিকা রাখে। রাজনীতি, অর্থনীতিও আসবে, সমাজতত্ত্ব এখানে আসবে। আমরা সেগুলো একটা একটা করে আলোচনা করি। তাহলে যেটা বলছিলাম যে বি উপনিবেশন হলো উপনিবেশী শক্তি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে যা করে গেছে, আমাদের রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলেছে, তার নিজস্ব রাজনৈতিক কাঠামো দাঁড় করিয়েছে, অর্থনৈতিক কাঠামো দাঁড় করিয়েছে, সাহিত্য শিল্পে সব জায়গায় সে পরিবর্তন করেছে। এই যে ক্ষমতা কাঠামোর এই যে স্ট্রাকচার, এটাকে ভেঙে ফেলা এবং আমাদের নিজস্বতার ভিত্তিতে নতুনভাবে একটি বিন্যাস, একটি সমাজ রাষ্ট্রীয় বিন্যাস তৈরি করা, এটাকেই বি উপনিবেশন বলা যায়। আমরা ডিটেইল আলোচনা করবো একটু পরে। প্রথমে রাজনীতি নিয়ে কথা বলি। উপনিবেশ কায়েম হয়েছিল এমন একটা সময়ে যখন সারা পৃথিবীতে রাজতন্ত্র থেকে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম হচ্ছিল, আস্তে আস্তে বিকশিত হচ্ছিল। সেই সময়ে পৃথিবীর প্রায় ৮৫ ভাগ জায়গায় উপনিবেশ কায়েম হয়। ইউরোপের বিভিন্ন শক্তি বলপূর্বক উপনিবেশ কায়েম করে। এর ফলে এই যে রাজতন্ত্র, সামন্ততন্ত্র এগুলোর থেকে জনতন্ত্রে উত্তরণের যে সময়টা, এটি উপনিবেশ হিসাবে চাপিয়ে দেয় আমাদের উপরে। ফলে এই বিকাশটা, এই ট্রানজিশনটা এখানে ঠিকমতো হয় না, যেটা ইউরোপে হয়েছে, ধরেন ফ্রান্সে হয়েছে, আমেরিকায় হয়েছে, ব্রিটেনে হয়েছে, এইসব জায়গায় যেসব জায়গায় হয়েছে। কিন্তু আমাদের এখানে এই উপনিবেশের কারণে এটি হয়নি, বরং উপনিবেশী শক্তি দেখা গেছে যে রাজতন্ত্রের মতোই আরেকটি কর্তৃত্ববাদী রাজনৈতিক কাঠামো এখানে বসিয়ে দেয় এবং সেটি তার মধ্য দিয়ে আমাদেরকে অভ্যস্ত করে। কাজেই বি উপনিবেশনের অন্যতম টার্গেট হচ্ছে এই যে ক্ষমতা কাঠামো, এটাকে ভেঙে দেয়া, ভেঙে আমাদের যে অতীত অভিজ্ঞতা এবং এখনকার যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, তার উপযোগী একটি রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন করা। এরপরে আসছে অর্থনৈতিক ব্যবস্থার কথা। অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের বৈষম্য প্রায় বৈধ একটা বিষয় ছিল। উপনিবেশী শক্তির সম্পদ আমাদের কাছ থেকে কেড়ে নেবে, নিয়ে নিজের দেশে নিয়ে যাবে। উপনিবেশী শাসকরা সম্পদের পাহাড় গড়বে, তাদের সহযোগী কিছু কিছু ব্যবসায়ী শক্তি সম্পদের পাহাড় গড়বে, আর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সারাক্ষণ কাজ করবে এবং তাদের উপকারে লাগবে। এটি ছিল উপনিবেশী প্রক্রিয়া, উপনিবেশী সিস্টেম। এটারও ডিকলোনাইজেশন দরকার, বি উপনিবেশন দরকার। সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য ফিরিয়ে আনার জন্য একটা উপযোগী ব্যবস্থা তৈরি করতে হবে। সেটি আমাদের ঐতিহ্য এবং প্রথার যেসব ইতিবাচক অভিজ্ঞতা আছে তার একটা ভূমিকা থাকতে হবে। এরপরে আসে সাহিত্য এবং সংস্কৃতির কথা। মূলত সাহিত্য, সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তির ক্ষেত্রেই বি উপনিবেশনের প্রসঙ্গটি বেশি কার্যকর। আমরা আগে বিভিন্ন জায়গায় আলাপ করেছি যে উপনিবেশিক শাসক গোষ্ঠী তার নিজের প্রয়োজনে উপনিবেশের জনসমাজকে নানাভাবে বুঝিয়েছে যে তোমাদের ইতিহাস নাই,
তোমরা সভ্য নও, তোমরা বিশৃঙ্খল, তোমরা অসভ্য, তোমাদের দেশে রাজতন্ত্র, তোমাদেরকে শোষণ করা হচ্ছে, তোমরা সভ্যতা কি সেই জিনিস জানো না, তোমাদের যে ইতিহাস সেটি হচ্ছে শোষণের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, অশিক্ষিতের ইতিহাস। ফলে তোমাদেরকে আমি ইতিহাস শেখাবো, সংস্কৃতি শেখাবো, সাহিত্য শেখাবো। আমার জ্ঞান হচ্ছে পৃথিবীতে সর্বোত্তম, ফলে তুমি আমার জ্ঞানে আলোকিত হবে। এগুলো বোঝানোর পরে পাঠ্যপুস্তক এবং নানা প্রক্রিয়া এগুলো চাপিয়ে দেওয়ার পরে একটা সময়ে উপনিবেশের মানুষের মধ্যে এই উপনিবেশী শক্তির জ্ঞান চর্চার প্রতি একটা সম্মতি তৈরি হয়। আমরা সেগুলো বিগত কিস্তিগুলোতে আলোচনা করেছি। ডিকলোনাইজেশনের সাংস্কৃতিক এবং সাহিত্যিক ক্ষেত্রে ডিকলোনাইজেশনের মূল লক্ষ্য হচ্ছে এই যে জ্ঞানের বিন্যাস এবং বয়ান, ইতিহাসের বয়ান, সংস্কৃতির বয়ান, সংস্কৃতির প্রতীক, সাহিত্যের ধরন, সাহিত্যের রোগ যেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেগুলোকে উল্টে দেয়া এবং আমার যে অভিজ্ঞতা আছে সাংস্কৃতিক অভিজ্ঞতা, হাজার বছরের সাহিত্যের অভিজ্ঞতা, তার আলোকে এই সময়ের উপযোগী করে নিজের সাহিত্যকে হাজির করা। এবং সেখানে অবশ্যই পোস্ট কলোনিয়াল এজেন্সির বিষয়টি থাকতে হবে। তার মানে কলোনি যেসব জিনিস আমাকে চাপিয়ে দিয়েছে, আমাকে হীন করেছে, আমাকে ছোট করেছে, সেগুলোর প্রতিবাদ করা এবং সেগুলোকে উল্টে দেওয়ার একটা আগ্রহ এবং সক্রিয়তা আমার মধ্যে থাকতে হবে, যেটাকে বলে পোস্ট কলোনিয়াল এজেন্সি। এটি হচ্ছে ডিকলোনাইজেশন সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে। এখানে একটু বিস্তৃত আলোচনা করা দরকার। সংস্কৃতির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সমাজে যেসব সংস্কৃতি চালু ছিল সেগুলোকে নানাভাবে উপনিবেশী শক্তি নেতিবাচক প্রতীকে বয়ান করেছে, নেতিবাচক হিসাবে তুলে ধরেছে, বলেছে এগুলো ভালো না, এগুলো এই কারণে খারাপ, এগুলো উন্নততর সংস্কৃতি না, আমার সংস্কৃতি হচ্ছে উন্নততর, ইউরোপের সংস্কৃতি হচ্ছে উন্নত, ইউরোপের দর্শন হচ্ছে উন্নত, ইউরোপের সভ্যতা হচ্ছে সর্বাংশে তোমার জন্য ভালো। ফলে তুমি যদি তোমার সভ্যতাকে এবং সমাজকে এগিয়ে নিতে চাও তাহলে ইউরোপের জ্ঞানের আলোকে সেগুলো আবার সাজিয়ে নিয়ে যেতে হবে। এবং এই ঘটনাটি ঘটেছে উপনিবেশের 200 বছর ধরে। আমার সাংস্কৃতিক চিহ্নগুলো যেগুলো একান্তই আমার এবং আমার অহংকারের, আমার গর্বের, সেগুলোকে হীন করে, নেতিবাদী অবিদায় চিহ্নিত করে সেগুলোকে ছড়ে ফেলে দেওয়া হয়েছে। তাদের সাংস্কৃতিক চিহ্নগুলা আমাদের মধ্যে চালু করে দেওয়া হয়েছে। একটা বিষয় বলি, যেমন আপনি দেখবেন নিউ ইয়ার ফেস্টিভ্যাল বাংলাদেশে বিপুল আনন্দ উচ্ছ্বাসে, বিপুল আয়োজনে ইংরেজি নববর্ষ পালিত হয়। গত কয়েক বছর থেকে, কিছুদিন থেকে পয়লা বৈশাখও পালিত হচ্ছে, বাংলা নববর্ষ পালিত হচ্ছে, কিন্তু সেটা আমাদের চেষ্টায় এইটাই হচ্ছে ডিকলোনাইজেশন। ইংরেজি নববর্ষের বিপরীতে আমি আমার পয়লা বৈশাখকে, বাংলা নববর্ষকে সামনে নিয়ে এসেছি এবং সেটা আমি পালিত করছি, এবং আস্তে আস্তে ইংরেজি নববর্ষকে প্রত্যাখ্যান করা, সেটি চর্চার মধ্যে না রাখা, এটা হলো নববর্ষ সংক্রান্ত ডিকলোনাইজেশন। এটা একটা উদাহরণ ডিকলোনাইজেশনের। আরও উদাহরণ হতে পারে ইংরেজি ভাষার বিষয়, হতে পারে যে ইংরেজি ভাষার সাথে ক্ষমতা, শিক্ষা, মেধা, জ্ঞানী হওয়ার বিষয় জড়িত। যিনি ইংরেজি বলেন তিনি জ্ঞানী মানুষ, তিনি মেধাবী, তিনি ভালো, এসব। কিন্তু ইংরেজি যে কেবলই একটা ভাষা, এটা হচ্ছে আমাদের ধারণা। আর কলোনির ধারণা হচ্ছে যে এটা একটি ক্ষমতার ভাষা, কলোনি যেটি চাপিয়ে দিয়েছে। তো এই ভাষাকে যদি ডিকলোনাইজ করি তাহলে এটি শুধু ভাষা এসে থাকবে, এর সাথে ক্ষমতা, শিক্ষা দীক্ষা, জ্ঞানের কোনো বিষয় থাকবে না। ইংরেজি একটা ভাষা হবে, ফ্রেঞ্চ, স্পেনিশ, আরবি, হিন্দি, এরকম একটা ভাষা হবে, উর্দু, একটা ভাষা শুধু, এর কোনো আলাদা মর্যাদা, আলাদা কোনো গুরুত্ব থাকবে না। এটা হচ্ছে ডিকলোনাইজেশন। এবং এই ডিকলোনাইজেশন ছাড়া সাহিত্য এবং সংস্কৃতি এবং চিন্তার ক্ষেত্রে ডিকলোনাইজেশন ছাড়া জাতির প্রকৃত মুক্তি আসবে না। এবং আমি অতদূর মনে করি যে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে চিন্তার জায়গায়, ভাবের জায়গায় যদি ডিকলোনাইজেশন না হয় তাহলে প্রথম যে দুইটা উল্লেখ করলাম আপনার, যে রাজনীতি এবং অর্থনীতি, এখানে ডিকলোনাইজেশন সম্ভব না। আগে আপনার বোধের জায়গাটা পরিষ্কার করতে হবে, আগে আপনার জাগরণ করতে হবে, আগে আপনার মধ্যে পোস্ট কলোনিয়াল এজেন্সি তৈরি হতে হবে, সেটি একটি বুদ্ধিবৃত্তিক কাজ। ফলে ডিকলোনাইজেশন আগে জ্ঞানের জায়গায়, সংস্কৃতির জায়গায় এবং সাহিত্যের জায়গায় হওয়া জরুরি। সেটি কিভাবে হবে? সেটি হচ্ছে আমার ঐতিহ্যে যে জ্ঞান চর্চার ধারা ছিল দীর্ঘ সময় ধরে, আমাকে এগুলো দেখতে হবে এর কোন অংশগুলো ইতিবাচক। এর মধ্যে নির্যাতক বিষয় থাকতে পারে, নিবর্তক বিষয় থাকতে পারে, আমরা সেগুলো বর্জন করব।
পৃথিবীতে সমস্ত সভ্যতাই গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে গিয়েছে। ফলে আমার সভ্যতায় যেগুলো ছিল সবগুলো যে ইতিবাচক হবে তা না, কিন্তু আমি বেছে বের করব যে আমার কোনগুলো ইতিবাদী, আমি সেগুলো ফিরিয়ে নিয়ে আসবো। আমার সমাজ কাঠামোতে কোনগুলো ইতিবাচক প্রথা ছিল, নিয়ম ছিল, সেগুলোকে আমি ফিরিয়ে আনবো। পৃথিবীতে দর্শন একমাত্র ইউরোপীয় দর্শনই আমার চর্চা করতে হবে, এই ধারণা থেকে আমার বেরিয়ে যেতে হবে। আমার নিজস্ব দর্শন ছিল, যেটাকে আমরা লোকজ দর্শন বলে, লোকজ দর্শন বলে একটা হীন শ্রেণীতে চিহ্নিত করে রেখেছি। এটাকে আমার ফিরিয়ে আনতে হবে, এনে দেখতে হবে যে এখানে কি আছে। আমার পরিপার্শ্ব, আমার অভ্যাস, আমার সমাজ কাঠামো, আমার যে আত্মতা, এর সাথে এর সংযোগটা কোথায়, এবং সেটিকে আধুনিক কথা বলতে, বৈশ্বিক আধুনিকতা বলতে যা বুঝি, তার সাথে একই সমান্তরালে নিয়ে যাওয়ার জন্যে তার কি কি গ্রহণ বর্জন প্রয়োজন, সেই আলোকে আমি আমার নিজের দর্শন, আমার চিন্তা, আমার বুদ্ধি এবং আমার সংস্কৃতিকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব, আমার সাহিত্যকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তিক ডিকলোনাইজেশন। বুদ্ধিবৃত্তিক ডিকলোনাইজেশনটা একটু জটিল এই জন্যে যে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে বড়ই হয়েছি কলোনিয়াল ধারণার মধ্যে। ফলে আমার দর্শন শুরুই হয় পশ্চিমের দর্শন থেকে। অথচ পশ্চিমের দর্শনের পাশাপাশি আমার এই দেশেও, আমার বাংলাদেশেও দার্শনিক ছিলেন যারা চিন্তা করতেন, যাদেরকে ভাবুক বলা হতো। বাংলাদেশের বাংলাদেশে বিকেলবেলা গ্রামের বটতলায় বসে, কিংবা আড্ডায় বসে, কিংবা ফকেরি মজলিসে, কিংবা মাজারে, কিংবা মক্তবে, কিংবা পাঠশালায়, কিংবা টোলে সাংস্কৃতিক দার্শনিক আলোচনা হতো। খালপাড়ে বসে অলস আড্ডার সময় দার্শনিক আলোচনা হতো, ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা হতো, আল্লাহর আধ্যাত্মবাদ নিয়ে কথা হতো। সেগুলো সবই এই সমাজের দার্শনিক স্ফুরণ। তার সবই আমি বাতিল করে দিয়েছি শুধু এই উপনিবেশী শাসন কাঠামো, উপনিবেশী শাসকবর্গ এবং তাদের আরোপিত জ্ঞানের নির্দেশে। এগুলো আমাকে ফিরিয়ে এনে দেখতে হবে যে এর মধ্যে গ্রহণযোগ্য কি আছে। ইউরোপের দর্শনই শ্রেষ্ঠ এবং এটি শেষ কথা, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজে প্রথাগত যেসব দার্শনিক চিন্তা আছে সেগুলোর উপর দাঁড়াতে হবে। এভাবে আমার দর্শন এবং আমার বোধের জায়গাটুকু যাচাই করে নিতে হবে এবং প্রয়োজনে পুনর্গঠিত করতে হবে। এটি হচ্ছে ডিকলোনাইজেশন। ডিকলোনাইজেশন মানে হলো যে পশ্চিমের আরোপিত যে নেতিবাচক জিনিসগুলো আছে, যেগুলো আমাকে ছোট করে, আমাকে হীন করে, আমার সমাজকে বাতিল করে, আমার বয়ানকে বাতিল করে দেয়, সেগুলোকে প্রত্যাখ্যান করা এবং আমার নিজের যা কিছু আছে সেটুকু নিয়ে প্রয়োজনে সারা বিশ্ব থেকে গ্রহণ করে, যদি প্রয়োজন হয় ইতিবাচক ধারণাগুলো গ্রহণ করে এগিয়ে যাওয়া। এটাই হচ্ছে ডিকলোনাইজেশন। সাহিত্যের ক্ষেত্রে এটা আরেকটু জটিল। সাহিত্যের ক্ষেত্রে সারা পৃথিবীতে ডিকলোনাইজিং নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, পোস্ট কলোনিয়াল লিটারারি ক্রিটিসিজম নিয়ে যেসব কথা হচ্ছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি আমার সাহিত্যে যে চরিত্র তৈরি করছি সেই চরিত্রের মধ্যে পোস্ট কলোনিয়াল এজেন্সি জিনিসটা আছে কিনা, আইডেন্টিটির আগ্রহ আছে কিনা, এবং যেটাকে বলি আমি জাগন, অ্যাওকানিং, সেইটা আছে কিনা। আমি কলোনির বয়ানের মধ্যে আছি, কিন্তু আমি এই ঘোর থেকে জেগে উঠেছি, আমি বুঝতে পারছি এটি আমার না, আমাকে এখানে ছোট করা হয়েছে, আমাকে মিথ্যা বয়ান আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি জাগন ক্রিয়া সম্পন্ন হয়, এটি হয়েছে কিনা আমার দেখতে হবে এই ক্যারেক্টারের মধ্যে। তারপর দেখতে হবে এই চরিত্রের মধ্যে পোস্ট কলোনিয়াল এজেন্সি তৈরি হয়েছে কিনা। তার মানে এই যে কলোনিয়াল প্রভাব, নেতিবাদী প্রভাব, এগুলোকে প্রত্যাখ্যান করার মতো তার মানসিক অবস্থা তৈরি হয়েছে কিনা, এবং প্রত্যাখ্যানের জন্য সে সক্রিয় হয়ে উঠেছে কিনা। নিজের ঐতিহ্য, নিজের প্রথা, নিজের অভিজ্ঞতা, নিজের ইতিহাস, নিজের বয়ানগুলো আবার পুনরায় দাবি করা এবং তাকে ফিরিয়ে আনার মতো সক্রিয়তা তার মধ্যে তৈরি হয়েছে কিনা, এইগুলো বিচার করা হয় হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারারি ক্রিটিসিজমে। মানে একটা উপন্যাসের চরিত্র যদি আমি এখানে বিচার করতে যাই, তখন দেখতে হবে যে এই কলোনির বিষয়গুলোকে সে প্রত্যাখ্যান করছে কিনা এবং নিজস্বতার দিকে তার আগ্রহ এবং সক্রিয়তা তৈরি হয়েছে কিনা। এটা হচ্ছে আপনার পোস্ট কলোনিয়াল সাহিত্য বিচারের কাজ এবং ডিকলোনাইজেশনের কাজ। ডিকলোনাইজেশনের অনেকগুলো বিষয় আছে, অনেক উপন্যাস আছে ডিকলোনাইজেশন নিয়ে, ডিকলোনাইজেশনের প্রত্যক্ষ ভাবার্থ নিয়ে, সেগুলো পড়া যায়। আমরা জানি আছেবির উপন্যাস আছে, আরও নানা দেশে তৈরি হয়েছে। আমাদের এখানে ওইভাবে সাহিত্যে ঠিক সচেতনভাবে পোস্ট কলোনিয়াল অ্যাটিটিউড ওইভাবে গড়ে ওঠে নাই। কারো কারো লেখায় বিচ্ছিন্নভাবে আছে, কিন্তু পরিপূর্ণভাবে পোস্ট কলোনিয়াল অ্যাটিটিউড থেকে ক্রিয়েটিভ সাহিত্য আমাদের এখানে, সৃজনশীল সাহিত্য আমাদের এখানে এভাবে হয় নাই, বরং উল্টোটা হয়েছে। আপনি দেখবেন অনেক জায়গায় কলোনিয়াল কাঠামো আমাদের সাহিত্যে রয়ে গেছে। আমি একটা দুইটা উদাহরণ দিতে পারি। যেমন
প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটা গল্প আপনারা পড়েছেন কিনা জানি না, যারা নতুন প্রজন্মের মানুষ এরা হয়তো পড়েননি। গল্পটার নাম ফুলের মূল্য। এটি সম্ভবত ইন্টারমিডিয়েট অথবা বিএতে পাঠ্য ছিল, এখন আছে কিনা আমি ঠিক বলতে পারছি না। ফুলের মূল্যের বিষয়টা হচ্ছে একজন ভারতীয় লেখক ইংল্যান্ডে যান এবং সেখানে একজন এক লোক তাকে নিয়ে যায় এক মহিলার কাছে। সেই মহিলার ছেলে হচ্ছে ভারতে যুদ্ধ করছে। সেই মহিলা মনে করে যে কোনো ভারতীয়র দিব্য দর্শনের শক্তি আছে। তার মানে যে কোনো ভারতীয় বলতে পারে এখন বার্মায় কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, ওই মহিলার ছেলে এখন কি করছে, বেঁচে আছে নাকি মরে গেছে, এটা বলতে পারবে। তো দেখেন, একজন শিক্ষিত মানুষ, একজন লেখক, একজন উচ্চ শিক্ষিত মানুষ, তার মধ্যে আরোপ করছে এই ব্রিটিশ মহিলা যে সে অলৌকিক আধ্যাত্মিক শক্তির অধিকারী। এই ধারণাটা ব্রিটেনে ছিল, ইউরোপে ছিল, ভারত সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, পাকিস্তান সম্পর্কে, যে এখানকার মানুষ হচ্ছে বিশৃঙ্খল, আধ্যাত্মিক শক্তির অধিকারী, এরা নানা রকম জাদুটোনা জানে। তার মানে ওই বিশ্বাস থেকেই কিন্তু ওই লোকটাকে নিয়ে গেছে যাতে তার ছেলে বেঁচে আছে না মরে গেছে এই খবর যেন দিতে পারে। প্রথম সমস্যা হচ্ছে এটি। দ্বিতীয় সমস্যা হচ্ছে, প্রভাত কুমার বলতেছেন, লেখক বলতেছেন যে মহিলার চোখের জল দেখে, তার ছেলের জন্য আকুতি দেখে তিনি ঠিক করেছেন তিনি মিথ্যা কথা বলবেন। তিনি একটা ক্রিস্টাল হাতে নিয়ে বলবেন যে হ্যাঁ তার ছেলে বেঁচে আছে, এবং তিনি সেইটাই করেছেন। কি বলেছেন, ওইটা দেখে টেকে ওটার দিকে তাকায় কিছু ভাবটাপ ধরে বলছেন যে হ্যাঁ আপনার ছেলে বেঁচে আছে এবং সুস্থ আছে। পরবর্তীতে জানা যায় আসলে ছেলেটি মারা গিয়েছিল। আচ্ছা, যাই হোক। তো প্রভাত কুমার বলছেন উনি কেন করছেন, কারণ মানবিক কারণে। মানবিক কারণ কি, এই মহিলা তার পুত্রের জন্য যে টান, যে আকুতি, সেটি তাকে মানবিকভাবে উদ্বুদ্ধ করেছে মিথ্যা কথা বলতে। তাহলে দেখেন, প্রভাত কুমার মানবিক কি, ভদ্রমহিলার ছেলের সম্পর্কে উনি মিথ্যা কথা বলে ভদ্রমহিলাকে সান্ত্বনা দিচ্ছেন মানবিক বলে। আর এই ভদ্রমহিলার ছেলে ভারতে আসছে যুদ্ধ করতে। যুদ্ধ কি, ভারতীয়দেরকে হত্যা করতে, ভারতীয়দেরকে খুন করে উপনিবেশিক শাসন কাঠামো বজায় রাখতে সে আসছে। তাহলে প্রভাত কুমারের কাছে মানবিকতা হচ্ছে তার ভারতীয় সতীর্থকে রক্ষা করা নয়, তার ভারতীয় বাপ ভাই বোনদেরকে রক্ষা করা না, সেটা তার মানবিকতা না। তার মানবিকতা হচ্ছে এই মহিলার পুত্র সুখে যে আকুতি, সেটাকে প্রশমন করা। এই যে এই যে ধারণা, এটা হচ্ছে একটা পোস্ট কলোনিয়াল মানবতার ধারণা। প্রভাত কুমার যদি সত্যি সত্যি দেশপ্রেমিক হতেন এবং তার নিজের দেশের কলিকাতার সমাজের দিক থেকে যদি মানবিক হতেন, তাহলে তিনি বলতেন যে এই আপনার ছেলে মারা গেছে, আমি চাই আপনার ছেলে মারা যাক, আমি ক্রিস্টালে দেখছি আপনার ছেলে মারা পড়বে, কারণ আপনার ছেলে আমার ছেলেকে হত্যা করতে গেছে ভারতে এবং আপনি অমানুষ, কাজে আপনাকে আমি কোনো সহযোগিতা করবো না। কিন্তু প্রভাত কুমার সেটা বলেনি, কারণ তাকে উপনিবেশ শিখিয়েছে যে ওর ছেলে হত্যা করতে যাক, কিন্তু তোমার কাজ হচ্ছে মানবিক হওয়া। এটি হচ্ছে কলোনির ধারণা। পোস্ট কলোনিয়াল এজেন্সি এটিকে উল্টে দিয়ে বলবে, মহিলাকে বলবে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ক্রিস্টালে আপনার ছেলে খুব বিপদে আছে, ও ছেড়ে মারা যাবে, কারণ সে ভারতীয়দের হত্যা করতে যাচ্ছে, ভারতীয়রা জেগে উঠেছে, দেশপ্রেমিক হয়েছে, তারা আপনার ছেলেকে মেরে ফেলবে এবং আপনি আরও লোক পাঠাবেন, তাদেরকেও মেরে ফেলবে, ভারতীয়রা স্বাধীন হবে। এটি যদি প্রভাত কুমার বলতো, বানিয়েও বলতো, তাহলে এটি হচ্ছে পোস্ট কলোনিয়াল এজেন্সির সক্রিয়তা। এটি প্রভাত কুমারের বইয়ে নেই। আর একটা সাম্প্রতিক সাহিত্য নিয়ে বলি, যেমন আমাদের বাংলাদেশের সাহিত্য নিয়ে কার কথা বলা যায়, ধরা যাক হুমায়ুন আহমেদের নাটকের কথা। হুমায়ুন আহমেদের নাটকে আপনি দেখবেন, হুমায়ুন আহমেদের নাটক যেসব জনপ্রিয় হচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই নাটকের গরিব মানুষ, চাকর বাকর, ড্রাইভার, বাবুর্চি, আয়া, এরা আঞ্চলিক বাংলায় কথা বলে এবং এরা যেসব কথা বলে সেগুলো প্রায়ই খুব অর্থহীন কথা বলে, খুব হাস্যকর কথা বলে, এবং এরা কথা বললেই এই বাড়ির মালিক যারা আছে, যারা মধ্যবিত্ত শ্রেণীর, এরা হাসাহাসি করে এবং এদের খুব একটা রসাস্বাদন হয়। এবং এইসব কারণে নাটকগুলো খুব জনপ্রিয় হয়েছে। আপনি দেখবেন যে যেটা, সেই উইটের উৎস কি, কে সেগুলো কনজিউম করছে, কনজিউমার হচ্ছে মধ্যবিত্ত। কোন মধ্যবিত্ত, যে কলোনিয়াল চিন্তা, কলোনিয়াল সাংস্কৃতিক কাঠামোতে বড় হয়েছে এবং অভ্যস্ত হয়েছে। কলোনির সাহিত্যে আপনি দেখবেন, কলোনিয়ালিস্টদের লেখা সাহিত্যে দেখবেন ভারতীয় চরিত্র, বাংলাদেশি চরিত্র, বার্মিজ চরিত্র, পাকিস্তানি চরিত্র খুবই হাস্যকর সব কাজ করে। এরা এমনিতে অসৎ, একটু বিশৃঙ্খল, একটু অসভ্য, কাপড় চোপড় অভব্য পরে, আবার কাজগুলো করে হাস্যকর, কথা বলে হাস্যকর, কারণ এরা গুছিয়ে কথা বলতে পারে না। এটা হচ্ছে
কলোনাইজারদের বয়ান। এবং আপনি বিভিন্ন উপন্যাসে দেখবেন, আমি কালকেও একটা সিনেমা দেখেছি মিশর সম্পর্কে, সেখানে মিশরীয় ক্যারেক্টারটি হচ্ছে এমন দুর্বল এবং এমন হাস্যকর কথা বলে, আর আমেরিকান এক ভদ্রলোক, উনি স্পাই, সিআইএর এজেন্ট, এবং উনি এত সোচ্চার কথাবার্তায় এবং এত স্ট্রং ভয়েসের মানুষ যে এই দুজনের পার্থক্যটা সহজেই ধরা পড়ে। এটি বাস্তব মিশরকে আঁকা হয়নি এবং বাস্তব আমেরিকাকেও আঁকা হয়নি, তাদের আকাঙ্ক্ষাকে আঁকা হয়েছে। তো যাই হোক, হুমায়ুন আহমেদ দেখবেন এই জিনিসটা, এই উপনিবেশিক কাঠামোর যে উইট, রস, এটি সে নিয়েছে। গরিব মানুষকে হেয় করছে, তুচ্ছ করছে। এই গরিব মানুষ এতই গরিব, সে ভালো মন্দ বুঝে না। আমি একটা নাটকের কথা মনে আছে, বহুব্রীহি মনে হয়, সেখানে কাদের নামে একটা চরিত্র আছে, আমি অনেক আগে দেখেছি। সেখানে কাদের চশমা চোখে পড়ে, এটা দেখে আরেকটা মহিলা বলে যে, আম্মা আমার একটা চশমা কিনে দেন। তো মহিলা বলে যে, তুমি তো চোখে দেখতে পাও। বলছে, চোখে দেখতে পাইলে কি হয়েছে, কাদেরিয়া চশমা দিছে, আমিও চশমা চাই। তার মানে এই মহিলা গরিব মানুষ, তো সে জানেই না চশমা কেন পড়তে হয়। হুমায়ুন আহমেদ তাকে এইভাবে দেখিয়েছে। তো এরপর সবাই মিলে হাসাহাসি করে এই মহিলাটাকে নিয়ে। এই যে নাটকে উইটের উৎস, এটি হচ্ছে উপনিবেশিক কাঠামোর উইট সৃষ্টির একটা প্রক্রিয়া। এখন আপনি যদি পোস্ট কলোনিয়াল অ্যাটিটিউড থেকে এই নাটক লিখতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখাইতে হবে যে এই যে মধ্যবিত্ত যারা আছে, এরা প্রমিত বাংলায় কথা বলে, কাজকর্ম কম করে, এই মানুষগুলা খাটে সারাদিন, এবং এদের শ্রম থেকে, এদের ঘাম থেকে এরা চলে, এবং এরা পরজীবী। এবং সেই জিনিসটা এই গরিব মানুষরা বোঝে, এবং গরিব মানুষরা খুব দার্শনিক ভঙ্গিতে সেটি ব্যাখ্যা করে। গরিব মানুষ এই না যে সে হাস্যকর কথা বলবে। এই ক্যারেক্টারকে পুনর্গঠিত করা, রিভার্স করা, হাস্যকর করা হচ্ছে এই মধ্যবিত্তের সেই শ্রেণীটাকে যারা ওই গরিব মানুষের কথার উপর হাসাহাসি করছে। এবং গরিব মানুষকে এমনভাবে একটা স্ট্রং ক্যারেক্টার হিসেবে দাঁড় করানো যে সে দিন দিন এই ধনী দরিদ্রের বলয় থেকে বেরিয়ে যাচ্ছে এবং স্ট্রং ক্যারেক্টার হিসেবে আবির্ভূত হচ্ছে, তাদের বিকল্প, তাদের মুখোমুখি দাঁড়াচ্ছে। এটি যখন হবে তখন এটি একটা পোস্ট কলোনিয়াল অ্যাটিটিউড তৈরি হবে সাহিত্যে। যাই হোক, এই পোস্ট কলোনিয়াল সাহিত্য নিয়ে অনেক বললাম। বাংলাদেশের সাহিত্য নিয়ে আমি পরের কিস্তিতে আলাপ করব, ষষ্ঠ কিস্তিতে। আমরা আশা করি যে ডিকলোনাইজেশন নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, যে উপনিবেশায়ন, সেটি আমি ব্যাখ্যা করতে পেরেছি। উপনিবেশনের আরেকটি প্রক্রিয়া হচ্ছে সাংস্কৃতিক চর্চাগুলো ফিরিয়ে আনা। বাংলাদেশে এটা খুবই সম্ভব এই জন্যে যে বাংলাদেশে প্রচুর গান, মূলধারার সঙ্গীত যেটি, সেটি গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। ফলে কলোনি প্রভাব বিস্তার করতে পেরেছিল শুধু নগরগুলায়, শহরগুলায়, জমজমাট শহরগুলায়। ফলে গ্রামের যে সাংস্কৃতিক চর্চাগুলা, ওইগুলোতে কলোনি প্রভাব বিস্তার করতে পারে নাই। কলোনির কাঠামো, সাংস্কৃতিক কাঠামো, চিন্তা কাঠামো, বয়ান, জ্ঞানের কাঠামো ওখানে প্রভাব রাখতে পারেনি। ফলে আমরা এখন লোকজ সংস্কৃতি বলে, লোকজ গান বলে, যেগুলোকে মানে নিম্ন শ্রেণীর মধ্যে ফেলার চেষ্টা করি, লোকজ বলে যেগুলোকে মানে হেয় করার চেষ্টা করি, সেগুলোই তো মূলধারার সঙ্গীত ছিল। সেই মূলধারার সঙ্গীত যদি আমি ফিরিয়ে আনি, তা আপনি দেখবেন যে এখানে কলোনিকে এমনিতেই ডিনোয়ান্স করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং নিজস্বতাকে, নিজের প্রথাকে, ঐতিহ্যকে, নিজের বোধকে, নিজের বুঝকে, নিজের দার্শনিক জ্ঞানকে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ডিকলোনাইজেশনের একটা রাস্তা সঙ্গীতে। এরকম ডিকলোনাইজেশন সাহিত্যে হতে পারে, দর্শনে হতে পারে, সমাজ কাঠামোতে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। এটি হচ্ছে ডিকলোনাইজেশনের মূল কথা, নিজস্বতাকে ফিরিয়ে আনা, এবং যে বয়ান চাপিয়ে দিয়েছে কলোনি সেগুলোকে অস্বীকার করা এবং একেবারেই প্রত্যাখ্যান করা, এবং সেগুলোকে চর্চার থেকে, জ্ঞান থেকে, বই থেকে বিতাড়িত করা। এবং ডিকলোনাইজেশন কিন্তু শুরু করতে হবে পাঠ্যপুস্তক থেকে। বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলো কিন্তু ডিকলোনাইজেশনের, কলোনাইজারদের প্রভাব ধরে রাখার একটা বড় জায়গা। ফলে পাঠ্যপুস্তক দিয়ে আগে ডিকলোনাইজেশন শুরু করতে হবে, তারপর সাহিত্যের পত্রিকা অন্যান্য জায়গায় আছে। তো এই উপনিবেশায়ন এই মুহূর্তে বাংলাদেশে খুবই জরুরি। রাজনীতির ক্ষেত্রেও জরুরি, অর্থনীতির ক্ষেত্রে বেশি জরুরি হচ্ছে চিন্তা, সংস্কৃতি, সাহিত্যের ক্ষেত্রে। আমরা বাংলাদেশের উত্তর উপনিবেশবাদী চর্চা নিয়ে, চিন্তা নিয়ে আমরা আরেকটি কিস্তি প্রচার করব, আরেকবার আলাপ করব। খুব সম্ভবত পরের বুধবারই করার চেষ্টা করব, অথবা এর পরের রোববারে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর এই বিষয়ে আজকে যেসব আলোচনা করলাম, সে বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে লিখে জানাবেন। আমি পরের কিস্তি আলোচনার সময়, সেটি হবে আমাদের শেষ কিস্তি, পরের কিস্তি আলোচনার সময় আমরা সেগুলোর বিস্তারিত জবাব দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।